আপনি খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন তুলছেন। সেটা হচ্ছে যে আপনি দেখেন যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায়, খুব ইন্টারেস্টিং না? জি। তো নির্বাচন কোনটা আগে হবে পরে হবে এটা তো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। তাহলে সরকারকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহের চোখে কেন দেখে? আপনি খেয়াল করেন, সন্দেহের চোখে দেখে এই কারণে, কারণ সরকার বোধহয় কারোর পারপাস সার্ভ করছে। এই সরকারের প্রধান সমস্যা কি জানেন তো? এই সরকারকে কেউ সন্দেহ করতো না। মুনিরা যেভাবে চায় সেই রকম সব রাজনৈতিক দল এই সরকারকে সর্বতোভাবে সমর্থন করত, যদি সরকার তার রোডম্যাপটা দিত যে আমি এই মাসে এই জিনিসগুলো করব, আমি এই সংস্কার করব, আমি এত সালের এত তারিখে নির্বাচন দেবো, এই আমার রোডম্যাপ। সরকার কিন্তু রোডম্যাপ দেয় না। না, এখন তো নির্বাচন নিয়ে সরকার তো বলছে ডিসেম্বরের মধ্যে, অথবা প্রেস সচিব বললো ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী বছরের মাস। আমি সেটাই বলি যে এটা তো নির্বাচন, আমি একটা রোডম্যাপ দেখতে চাই যে আমরা 2 বছরে এই কাজটা করব। যদি আপনি ওপেন করেন তাহলে 2 বছরে কি কাজ, আমি এইটুকু সংস্কার করতে চাই, আমি এইভাবে নির্বাচন করতে চাই, এর ভিতরে কেউ নতুন রাজনৈতিক দল আসলে তাদের জন্য নিবন্ধনটা ওপেন রাখতে চাই। এটা সব স্টেক হোল্ডার রাজনৈতিক আলাপ করে সেই যে রোডম্যাপটা সরকার গঠন করতো, ওইটার ব্যাপারে ঐক্যমত দরকার ছিল। ওইটা আলোচনা করে ডিসাইড করলে বাকি কাজগুলো ইজি হয়ে গেত। সরকারের যেটি সমস্যা হয়েছে, সরকার হচ্ছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। চাপিয়ে দেওয়ার চেষ্টা আপনি যখন করবেন তখন সন্দেহ বাড়বে। কথা নাই বার্তা নেই, হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচন কোত্থেকে আসে? আপনি খেয়াল করবেন এর সাথে একটা মিল আছে। আপনি উপজেলা চেয়ারম্যান বা অন্যান্যদের বাদ দিলেন, হঠাৎ করে একজন সমন্বয়ক বলল ওদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। এই কথা কি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বলছেন? এই কথার পেছনে কোনো স্বার্থ আছে? আবার খেয়াল করবেন, হঠাৎ করে একজন উপদেষ্টাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়ে দেওয়া হলো, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তিনি এটার ক খ কিছু বোঝেন কিনা জানেন। তার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে, এখন আমি খুব ক্লিয়ারলি, একদম সময় নেই, একদম ক্লিয়ারলি টার্গেটটা হচ্ছে ন্যাশনাল ইলেকশনের আগে যারা এই ইলেকশনটা করতে চায় তারা তৃণমূল একটা অবস্থান তৈরি করতে চায়। দ্যাট ইজ নিউ পলিটিক্যাল পার্টি। এটা তো এক অর্থে কিংস পার্টি হচ্ছে। যতই না কথা বলেন, সেটা হচ্ছে ঈদের যেটা দাবি সেটা সরকার মেনে নেয়। খেয়াল করবেন, যখন সুপ্রিম কোর্টে যায় তখন তাদের কিন্তু মাথা ব্যথা হয়। কমন পিপুলের দাবি কিন্তু একটাও মানে না। আপনি আজকে খেয়াল করেন, আজকে সচিবালয়ের দিকে যখন গেল, কই কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের বড় নেতাদের ওখানে দেখেছেন? তাদেরকে কিন্তু পুলিশ ঠিক আটকে দিয়েছে। একজনকে বলতে শুনেছি, এইভাবে শক্তভাবে পুলিশ যেভাবে আমাদেরকে আটকায়, শক্তভাবে যদি ছিনতাইকারী চোর ডাকাতদের ধরতো তাহলে সফল হতো। এখানে যদি আবার সার্জিস আলমরা যেত তখন কিন্তু আসেন জনাব আসেন হয়ে যেত। এই বৈষম্য এই সোসাইটির সৃষ্টি হয়েছে, এটা আর এক ধরনের ফেসিবাদের উত্থান হচ্ছে কিনা আমার সেটাই প্রশ্ন। হারুনুর রশিদ ভাই, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা শেষ মন্তব্য শুনবো, বিশেষ করে সমাধানের জায়গাটি শুনতে চাই। প্রথম সমাধানে আমি এটুকুই বলবো, যেটা অলরেডি আমি বলেছি, যে যোগ্য লোক নিযুক্ত করেন, পপুলার হওয়ার চিন্তা বাদ দেন, কাউকে তুষ্ট করার চিন্তা বাদ দেন, এটা খুব জরুরি। আরেকটা কথা যেটা মানে আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশ আওয়ামী লীগকে গণহত্যা এসবের থেকেও খুব গুরুত্বপূর্ণ একটি দায় নিতে হবে, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের আনন্দ হরণ করার অভিযোগ। আপনি সেই যে বিএনপি আওয়ামী লীগের নৌকার মিছিলের যে রাত জেগে ভোট গুনার যে উৎসব, সেই উৎসব আপনি মুহূর্তগুলাকে ছিনতাই করে নিয়ে গেছেন। গণতন্ত্র শুধু ছিনতাই করেন নাই, এর দায় বাংলাদেশের মানুষ ভুলবে না। আমি শেষ লাইনটা এতটুকুই বলবো যে মূল বক্তব্য হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এই গভর্নমেন্টকে প্রথম ভাবে যেটা করতে হবে, আমি বায়না করা বন্ধ করো। আগে এটা খুব জরুরি। আমি আর বায়না শুনতে চাই না, কারণ এত বেশি বায়না, মামার বাড়ির আবদার, হঠাৎ করে রাস্তার মধ্যে আপনি বসে পড়তে পারেন না। ডিএমপি কে অ্যাক্টিভ করেন, ঢাকা শহরে মানুষ বের হতে পারে না। বায়না বন্ধ করো, আয়নার সামনে দাঁড়াও, তাহলে দেখতে পাবা কি অবস্থা। বায়নাটা আগে বন্ধ করতে হবে এবং তারপরে আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, শেষ মন্তব্য শুনুন। ফার্স্ট অফ অল, জুডিশিয়ারির ক্যাপাসিটিকে বাড়াতে হবে। আপনি জুডিশিয়ারি যদি কেপাবল না হয়, এত চুরি ডাকাতি চিন্তা আপনাকে তো হ্যান্ডেল করতে হবে। একটা মিনিমাম ডিসপোজাল তো দিতে হবে, এবং সেটা যদি দিতে না পারা যায়, এই চুরি ডাকাতি ছিনতাইয়ের যে মিছিল শুরু হয়েছে এটাকে থামানো যাবে না। এই জন্য জুডিশিয়ারির ক্যাপাসিটি বাড়ানোর জন্য বেঞ্চের সংখ্যা বাড়াতে হবে। আর কিছু যুক্ত করবেন সরকারের পক্ষ থেকে? আর করা সরকারের পক্ষ থেকে তো আমি মনে করি যে উপদেষ্টাদের একটু রদবদল হওয়া দরকার, মেধাবী লোক যাওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শিফা হাফিজ আপা, শেষ মন্তব্যে কি বলবেন? একটু সমাধানের কথা শুনতে চাই, বলেছেন এর আগে, তারপর আর কিছু ইমিডিয়েট অবজেক্টিভটা যেন না হয় যে পপুলারিটি। অবজেক্টিভ একটাই, 10 বছর পরে 20 বছর পরে এই দেশের মানুষ আমাদের এই যে আমাদের উপদেষ্টাদের কমিটির সম্বন্ধে কি বলবে।
আমার সম্বন্ধে কি, আমি একটা সাইন করে গেছি, আরো 20 বছর পরে আমার শত্রুপক্ষের কেউ এসে ওই জায়গায় বসেছে একই টেবিলে, ওই সাইনটা দেখে বলবে না ঠিকই ছিল। এই জায়গায় যেতে যান আমরা প্রত্যাশা করি সকলের ধারণা যাতে ইতিবাচক হয়, ইতিবাচক হয়, সৎ হয়। সৎ হয়। অসংখ্য ধন্যবাদ মুনিরা শারমিন। আপনার আলোচনা শেষ করব, বলুন। সবার আলোচনা তো শুনলেন, সবার প্রত্যাশা শুনলেন। আমার মনে হয় যেই মানে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকরা যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এক্সপেক্ট করে, সেটাতে হচ্ছে সংস্কারের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আসলে আমাদের উপহার দিতে হবে। এবং এর কারণে আমার মনে হয় যে সকল দল রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, কারণ শুধুমাত্র আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর দায় দিলে হবে না, এখানে সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আমরা যারাই আছি আর কি, আমাদের আমার মনে হয় সেইভাবে করে আমরা যদি আগাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এবং সেটা সরকারের পক্ষ থেকেও, সরকারের যারা গুরুত্বপূর্ণ পদে আছে তাদেরও আসলে নিজেদের জায়গা থেকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, অন্তত একটা সুন্দর নির্বাচনের আগ পর্যন্ত, এবং সমাজটাকে, দেশটাকে অপরাধ মুক্ত করার জন্য। একদম প্রত্যেকের জায়গা থেকে সেভাবে করে কাজ। অসংখ্য ধন্যবাদ দর্শক।